শিক্ষার্থী সবাইকে শুভেচ্ছা। সবাই নিশ্চয়ই ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে আমি ধারাবাহিকতায় পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করব। আজকে আমি একটুখানি পূর্বের টপিক্সে ফিরে যাচ্ছি। আজকের টপিক্স অ্যালগরিদম ও ফ্লোচার্ট। অ্যালগরিদম কি এটা ইতিমধ্যে আমরা জেনেছি ক্লাসের মাধ্যমে। তারপরেও আমি একটুখানি আবার মনে করে দিতে চাই। অ্যালগরিদম আরবি গণিতবিদ আল খারিজমি এই ধারণাটির প্রবর্তক। কোনো সমস্যাকে বা কার্যকে ধাপে ধাপে সমাধান করার কৌশলকেই বলা হয় অ্যালগরিদম। অ্যালগরিদমের কয়েকটি শর্ত আছে। শর্তগুলো এরকম: নির্দিষ্ট সংখ্যক ধাপে অ্যালগরিদমটি সমাধানযোগ্য হইতে হবে, প্রত্যেকটি ধাপই স্পষ্ট এবং দ্ব্যর্থহীন হইতে হবে, এবং অ্যালগরিদমকে ব্যাপকভাবে ব্যবহারের সুবিধা থাকতে হবে। আমরা ফ্লোচার্ট সম্পর্কেও জেনেছি। প্রোগ্রামের প্রবাহ দিককে সুনির্দিষ্ট প্রতীক বা চিত্রের মাধ্যমে উপস্থাপন করাকেই বলা হয় ফ্লোচার্ট। আমরা জানি ফ্লোচার্ট দুই ধরনের, সিস্টেম ফ্লোচার্ট এবং প্রোগ্রাম ফ্লোচার্ট। আমাদের সিলেবাসে প্রধানত আলোচ্য বিষয় হচ্ছে প্রোগ্রাম ফ্লোচার্ট। আজকে আমরা এরকম প্রোগ্রাম এবং ফ্লোচার্ট নিয়ে আলোচনা করব। তোমরা পর্দায় একটি অ্যালগরিদম এবং ফ্লোচার্ট দেখতে পাচ্ছ। এখানে তোমরা দেখতে পাচ্ছ একটি সিরিজের যোগফল নির্ণয়ের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট। সিরিজটি হচ্ছে 1, 2, 3 এভাবে n সংখ্যক পর্যন্ত সংখ্যার যোগফল। আমি শুরুতে অ্যালগরিদম সম্পর্কে বলছি। এখানে ধাপ 1-এ আছে শুরু করো, ধাপ 2-তে শেষ যে সংখ্যা যেটাকে n চলক দিয়ে নির্দিষ্ট করা হয়েছে সেই n এর মান গ্রহণ করতে বলা হয়েছে। ধাপ 3-এ আমরা দুইটি চলক যোগফলের জন্য h এবং সংখ্যা গণনা করার জন্য i নির্দিষ্ট করেছি। এখানে h = 0 এবং i = 1 নির্দিষ্ট করা হয়েছে। ধাপ 4-এ যোগফলের জন্য s = যোগফল প্লাস গণনা সংখ্যা, অর্থাৎ s = s + i। এই প্রক্রিয়া চলবে। ধাপ 5-এ আমাদের গণনা সংখ্যা i এর সাথে এক এক করে মান বাড়বে, i = i + 1। এরপরে ধাপ 6-এ এখানে আমরা তুলনা করব i এর সাথে n এর। যদি i এর মান n এর চেয়ে বড় হয় তাহলে আমরা ফলাফল s ছাপাবো, আর যদি বড় না হয় তাহলে আমরা ধাপ 7-এ আমরা কি করব, 4 নং ধাপে আবার চলে যাব। 4 নং ধাপে যেখানে s = s + i এবং i এর পরবর্তী ধাপে i = i + 1, এভাবে প্রসেসটা হবে। আমরা আবার বোর্ডে একটুখানি বিস্তারিত দেখব। এখন আমরা এখানে ফ্লোচার্টটি দেখতে পাচ্ছি। প্রথমে নিশ্চয়ই তোমরা ইতিমধ্যে জানো এই উপবৃত্ত সাইনটা, চিহ্নটা বা প্রতীকটি। এখানে উপবৃত্তাকার চিহ্ন দিয়ে শুরু করেছি, যেটা টার্মিনাল বা শুরু। এরপরে আমরা এখানে সামান্তরিক চিহ্ন দিয়েছি, যেখানে n এর মান ইনপুট নিতে বলা হয়েছে। আমি পূর্বেও দেখিয়েছি দুটি চলক s = 0 এবং i = 1 নির্দিষ্ট করা হয়েছে। আমি এখানে একটুখানি বলে রাখি যে s0 যে কোনো সিরিজের জন্য এটা নির্দিষ্ট করা যেতে পারে, কিন্তু i = 1 এটা সব সিরিজের জন্য এটা 1 হবে না। সাধারণত কোনো সিরিজের প্রথম যে অঙ্ক বা সংখ্যা বা মান সেটাই এখানে আমরা নির্দিষ্ট করে থাকি। উদাহরণ হিসাবে যদি সিরিজটি 2, 4, 6 n পর্যন্ত হয় তাহলে এখানে i এর মান হবে 2। এর পরবর্তীতে প্রসেস, যেখানে s = s + i, এটা সকল সিরিজের জন্য এই মানটা নির্দিষ্ট থাকবে। এরপরে এর মান বৃদ্ধি করার জন্য যে প্রক্রিয়াকরণ i = i + 1, এখানে এই আইটি নির্দিষ্ট হবে দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। যেহেতু আমাদের এই সিরিজে দ্বিতীয় পদ ছিল 2 এবং প্রথম পদ ছিল 1, তাহলে এই 2 থেকে 1 বিয়োগ করলে পার্থক্য হবে 1। পার্থক্য যেটি হবে সেটি আমরা এখানে লিখব। এর পরবর্তীতে সিদ্ধান্ত বা লজিকে আমরা দেখিয়েছি যে এই প্রক্রিয়াগুলো চলতে থাকবে। কতক্ষণ পর্যন্ত চলবে? i এর মান যদি n এর চেয়ে বড় হয় তাহলে
এস এর মান আমরা ফলাফল ছাপাবো, আউটপুট আমরা প্রদর্শিত হবে এবং শেষ হবে। আর তা যদি না হয় তাহলে এই লুপটি পুনরায় চলতে থাকবে, এই প্রক্রিয়াকরণটি পুনঃ চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত না আয়ের মান এনের চেয়ে বড় হবে। আমি এখানে আরেকটি সিরিজের জন্য বর্ণনা করতে চাই। আমি এখানে একটুখানি বিস্তারিত আলোচনা করব। আমি এখানে এই সিরিজের যোগফলটা কিভাবে প্রসেস হয় আমি একটুখানি ব্যাখ্যা করে বোঝানোর চেষ্টা করতেছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি যে প্রক্রিয়াকরণটি লিখেছি, দেখতে পাচ্ছ তোমরা এখানে যে এস ইজিক্যাল টু এস প্লাস আই। দেখো প্রথমে এস এর মান 0 নির্দিষ্ট করা ছিল এবং আই এর মান 1, এটাও আমরা নির্দিষ্ট করে দিয়েছি। তাহলে 0 এবং 1 এর যোগফল পরবর্তী প্রক্রিয়াতে 1 হয়েছে এবং এই প্রক্রিয়াকরণের জন্য আই এর মান 1 বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ আই ইজিক্যাল টু আই প্লাস 1 মানে 2 হয়েছে। 1 আর 2 এর যোগফল এখানে হয়েছে 3, যেটা এস, এবং আই এর মান এখানে আই ইজিক্যাল টু আই প্লাস 1 অর্থাৎ 2 এর সাথে 1 যোগ হয়েছে। ঠিক একইভাবে এই দুইটা সংখ্যাকে যোগ করলে 3 যোগ 6 এবং 6 এর সাথে 4 যোগ করতে হবে এখানে, যেহেতু 1 করে মান এখানে বাড়বে। এইভাবে প্রক্রিয়াকরণটি চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত না এই আয়ের মানটা এনের চেয়ে বড় হবে। ঠিক একইভাবে আমি আরেকটি ইসের জন্য এখানে দেখাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ 2, 4, 6 এর জন্য। তাহলে এখানেও এস এর মান 0 নির্দিষ্ট করা থাকবে, কিন্তু আই এর মানের ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছ এই 1 জায়গায় আমরা তখন কি বসাবো? 2। এই প্রক্রিয়াকরণ ঠিকই থাকবে, এতটুকুন পরিবর্তন হয়ে যেহেতু দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ সমান সমান 2, আমাদের এখানে বসাইতে হবে 2। এই প্রক্রিয়াকরণটা আমি এখানে দেখাচ্ছি। এখন যেহেতু এস 0 নির্দিষ্ট করা ছিল প্রাথমিক মান, আই প্রারম্ভিক মান 2 নির্দিষ্ট করা হয়েছে, কাজে 0 এবং 2 এর যোগফল 2। এরপরে যেহেতু আয়ের মান এখন 2 করে বৃদ্ধি পাবে, এই জন্য 2 এর সাথে 2 যোগ করলে হয়েছে 4, এই দুটো যোগ করে হয়েছে 6, এবং আবার 2 বৃদ্ধির ফলে হয়েছে 6, এই দুটো যোগ করে হয়েছে 12, এবং এখানে 2 বাড়ার ফলে হয়েছে 8। এইভাবে প্রক্রিয়াকরণটা চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত না আয়ের মানটা এর চেয়ে বড় হবে। ঠিক একইভাবে যে কোনো সিরিজের জন্যই আমরা এই অ্যালগরিদম ফ্লোচার্টকে ব্যবহার করতে পারি। তাহলে আমি আরেকবার এখানে বলতে চাই, যে কোনো সিরিজের জন্য এতটুকুন ঠিক থাকবে, এস এর মান 0 এটা নির্দিষ্ট করা হয়ে থাকবে, আই এর মান আমরা এখানে প্রারম্ভিক মান লিখবো সিরিজের, এবং এস ইজিক্যাল টু এস প্লাস 1 এটা একই রকম থাকবে সকল সিরিজের জন্য। এখানে গিয়ে পরিবর্তিত হবে আই ইজিক্যাল টু আই প্লাস, আমি 1 লিখেছি, এখানে যেটা হবে আমি একটু আগে বলেছি যে দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। উদাহরণ হিসাবে 5 যোগ 10 এই ধরনের সিরিজ হয়, তখন এখানে হবে 5, আর এই মান প্রারম্ভিক মান হবে এখানে 5। আবার যদি এটা এমন হয় 5 যোগ 15 যোগ 25 এ ধরনের সিরিজ যদি হয়, তাহলে এখানে প্রারম্ভিক মান হবে 5, কিন্তু এখানে মান বৃদ্ধি করার জন্য যে মানটা হবে সেটা হবে 10, এবং এই বাকিগুলো এখানে একই রকম থাকবে। এভাবে আমরা যে কোনো ধরনের সিরিজের জন্যই আমরা এই ফ্লোচার্ট এবং অ্যালগরিদম ব্যবহার করে সেই সিরিজের যোগফল আমরা করতে পারি। আরেকটি অ্যালগরিদম এবং ফ্লোচার্ট দেখতে পাচ্ছি, যেটি হচ্ছে কোনো পূর্ণ সংখ্যার ফ্যাক্টরিয়াল নির্ণয়ের জন্য আমরা অ্যালগরিদম এবং ফ্লোচার্ট এখানে দেখছি। তোমরা অ্যালগরিদমে দেখতে পাচ্ছ ধাপ 1 শুরু করি। ধাপ 2 ইনপুট হিসাবে এন এর মান, অর্থাৎ আমি যে সংখ্যা মানের ফ্যাক্টরিয়াল নির্ণয় করতে চাচ্ছি সেটার জন্য আমি চলক এন নির্দিষ্ট করেছি, এবং এন এর মান বলতে যে সংখ্যার ফ্যাক্টরিয়াল নির্ণয় করব সেটা আমি মান গ্রহণ করতে বলছি। এখন আমরা আরও দুটি চলক এফ এবং আই ফ্যাক্টরিয়ালের মান নির্ণয়ের জন্য, অর্থাৎ আউটপুট হিসাবে এফ এর মান বের হবে, যেটা আমরা শুরুতে 1 নির্দিষ্ট করে দিলাম, এবং আই যেটা মান বৃদ্ধি করবে সেটাও আমরা নির্দিষ্ট করে দিলাম 1। এর পরবর্তী ধাপ 4 এখানে প্রসেস এফ সমান এফ গুণন আই। তোমরা নিশ্চয়ই জানো যেখানে স্টার দিয়ে আমরা সি প্রোগ্রামে গুণ হিসাবে ব্যবহার করে থাকি। এরপরে মান বৃদ্ধি যেটা হবে আই ইজিক্যাল টু আই প্লাস 1, এবং এখানে যে সিদ্ধান্ত বা ডিসিশন, যদি আয়ের মান এনের চেয়ে বড় হয় তাহলে ফলাফল এফ আমরা ছাপাবো, আর তা না হলে আমরা
4 নং ধাপে চলে যাব। তোমরা এখানে ফ্লোচার্টটিও দেখতে পাচ্ছ। আমি এটি এখন বোর্ডে একটুখানি বিস্তারিত আলোচনা করব। আমরা এখানে ফ্যাক্টোরিয়ালের মান নির্ণয়ের একটুখানি বিস্তারিত আলোচনা করব। তোমরা ফ্লোচার্টটি দেখতে পাচ্ছ, যেখানে প্রথমে শুরু, এরপরে ইনপুট দিয়ে আমরা যে সংখ্যাটির ফ্যাক্টোরিয়াল মান নির্ণয় করতে চাই সেই সংখ্যা মানটি ইনপুট হিসাবে এখানে নিতে বলা হয়েছে। এন এর মান হবে সেই সংখ্যাটি যেটার ফ্যাক্টোরিয়াল মান আমরা নির্ণয় করতে চাই। এখানে আমরা দুটি চলক নির্দিষ্ট করেছি। ফ্যাক্টোরিয়াল অর্থাৎ আউটপুটের জন্য যে চলকটি সেটাকে আমরা এফ বলেছি এবং এফ এর মান 1 আমরা নির্দিষ্ট করে দিয়েছি এখানে। এরপরে মান বৃদ্ধি করার জন্য যে চলক সেটা আই, এটার মানও আমরা 1 নির্দিষ্ট করে দিয়েছি। এরপরে প্রসেসটা কি হবে এখানে, এফ সমান এফ গুণন আই, এফ সমান এফ গুণন আই, এবং আই হবে, এটা একটি প্রসেস, আই এর মান এক এক করে এখানে বাড়তে থাকবে, এটা নির্দিষ্ট। এরপরে সিদ্ধান্ত, যদি আই এন এর চেয়ে বড় হয় তাহলে আমরা এফ এর মান ছাপাবো, ফলাফল এফ ছাপাবো, আর তা না হলে এই প্রক্রিয়াকরণটা চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত না আই এর মানটা এন এর চেয়ে বড় হবে। আমি এখানে একটুখানি বিস্তারিত বলতে চাই। আমরা মনে করি এন এর মান এখানে 5, এন সমান এখানে 5, অর্থাৎ আমি 5-এর ফ্যাক্টোরিয়াল মান নির্ণয় করতে চাচ্ছি। তোমার নিশ্চয়ই থাকবে এভাবে আমরা ফ্যাক্টোরিয়াল প্রকাশ করে থাকি। তাহলে 5-এর ফ্যাক্টোরিয়াল যদি আমরা আমাদের হাতে কলমে বের করি তাহলে কীভাবে আমরা বের করব, 1 গুণন 2 গুণন 3 গুণন 4 গুণন 5, অর্থাৎ 20, 4 5 20, 3 20 60, 120 হবে। এটা হবে কত, 120। তাহলে দেখো এখানে আমি যখন এখানে প্রক্রিয়াকরণ দেখিয়েছি, প্রথমে এফ এর মান 1 নির্দিষ্ট করে দিয়েছি এবং আই এর মানও 1 নির্দিষ্ট করে দিয়েছি, অর্থাৎ 1 গুণন 1, এফটা কি হবে 1 গুণন 1। এরপরে পরের এফটা কি হবে, 1 গুণন 1 হচ্ছে 2, এবং এটার মান কি হবে, এখানে এক করে বাড়বে 2, তাহলে এফ এর মান এখন কি হবে 4, এখানে গুণ হবে 3, তাহলে এরপরে কি হবে 12, এখানে হবে 4, এরপরে কি হবে 48 গুণন এখানে হবে 5, হ্যাঁ, তাহলে 48 শূন্য এখানে হবে তোমার 45 হতে 4, তারপর 20 আর 4-এ 140। তাহলে এইভাবে আমরা, তাহলে প্রসেসটা আবার বলছি, এখানে দেখো এখানে এফ এর মান আমরা 1 নির্দিষ্ট করে দিয়েছি এবং আই এর মানও আমরা 1 নির্দিষ্ট করে দিয়েছি। তাহলে এখানে প্রসেসটা হলো এফ গুণন আই, অর্থাৎ 1 গুণন 1 2, এরপর আই এর মান কি হবে 1 বাড়বে, অর্থাৎ 2 হবে, তাহলে 2 অক্ষে 2, আবার আই এর মান বাড়ছে, এখানে 3 হচ্ছে, 3 দুগুণা 6, আয়ের মান বাড়ছে 4 হচ্ছে, 4 6 24, আয়ের মান বেড়ে কি হচ্ছে 5 হচ্ছে, 5 হলে কি হচ্ছে এখানে 120 হচ্ছে। তো এই 5 পর্যন্ত গিয়েই থেমে যাবে, কেননা যখনই আয়ের মান 5-এর চেয়ে বড় হবে তখনই কি হয়ে যাবে, এটা ফলাফল ছাপিয়ে দিবে, আর তা না হলে এই প্রসেসটা চলতে থাকবে, অর্থাৎ এখান থেকে প্রসেসটা এখানে লুপ আকারে চলতে থাকবে। এইভাবে আমাদের এই অ্যালগরিদম এবং ফ্লোচার্ট ব্যবহার করে যে প্রোগ্রাম আমরা তৈরি করি সেই প্রোগ্রাম দ্বারা যে কোনো সংখ্যা মানেরই ফ্যাক্টোরিয়াল মান নির্ণয় করা সম্ভব হয়। আমরা এখানে আরেকটি অ্যালগরিদম এবং ফ্লোচার্ট দেখতে পাচ্ছি, যেটি হচ্ছে দুইটি সংখ্যার গসাগু নির্ণয়ের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট। এখানে তোমরা অ্যালগরিদম দেখতে পাচ্ছ, ধাপ 1 শুরু করি। সংখ্যা দুটি মনে করি একটি এম এবং অন্যটি এন। এখানে এম সংখ্যাটি এন এর চেয়ে বড় হবে, অর্থাৎ যে সংখ্যাটি বড় সেটি হবে এম। এখানে আমরা আরেকটি চলক নেই টেম্প নামে, এটি ভাগশেষের জন্য আমরা ব্যবহার করব। তাহলে এখানে দেখা যাচ্ছে টেম্প সমান সমান এন মড এইচ। আমরা সি প্রোগ্রামে যেটা ব্যবহার করি, মড হলো ভাগশেষ নির্ণয়ের অপারেটর, অর্থাৎ টেম্প এমন একটা চলক বা টেম্পে ওই মানটি থাকবে যেটি হচ্ছে এমকে এন দ্বারা ভাগ করলে যে ভাগশেষ নির্ণয় হবে বা যে ভাগশেষ বের হবে। এখন এরপরে আমরা সিদ্ধান্তে যাচ্ছি। সিদ্ধান্তে টেম্পের মান যদি 0 হয় তাহলে আমরা ছাপাবো এন গসাগু, আর টেম্পের মান যদি 0 না হয় তাহলে টেম্পকে বলবো আমরা এন, অর্থাৎ ভাগশেষটা হয়ে যাবে ভাজক
এবং পূর্বের যে ভাজক অর্থাৎ এন সেটা হয়ে যাবে এম অর্থাৎ ভাজ্য। এইভাবে প্রক্রিয়াটি চলবে যতক্ষণ পর্যন্ত না টেম্পের মান শূন্য হবে। যখনই টেম্পের মান শূন্য হবে তখনই এন হবে গসাগু। আমরা এখন বোর্ডে আমি একটুখানি বিস্তারিত আলোচনা করব। এখানে যে ফ্লোচার্টটি আমরা দেখতেছিলাম সেটি আমি বোর্ডে এঁকেছি। শুরু, ইনপুট এন এবং এন। এন এবং এন হলো দুটি সংখ্যা, যে দুটি সংখ্যার গসাগু আমরা নির্ণয় করব। যেখানে বড় সংখ্যাটিকে ধরবো আমরা এন, ছোটটি হবে এন। এখানে টেম্প আরেকটি চলক, আমি বলেছি যে চলকটি মান ধারণ করবে সেটি যেটি এমকে অর্থাৎ বড় সংখ্যাটিকে ছোট সংখ্যা দিয়ে ভাগ করলে যে ভাগশেষ নির্ণয় হবে সেটাই হবে টেম্প। টেম্প যদি জিরো হয় তাহলে আমরা ছাপিয়ে দিব এন হবে গসাগু। আর টেম্প যদি জিরো না হয় তাহলে কি হবে, আমরা এখানে টেম্পটাকে তখন এন বলে বিবেচিত করব, অর্থাৎ টেম্প ভাগশেষ হয়ে যাবে ভাজক এবং পূর্বের যে ভাজক অর্থাৎ এন সেটা হয়ে যাবে এম অর্থাৎ ভাজ্য। এভাবে ভাগ প্রক্রিয়াটি চলতে থাকবে। এখানে আমি তোমাদের দুটি সংখ্যা মনে করো 5 এবং 10-এর গসাগু যদি নির্ণয়ের কথা বলি, 5 এবং 10, তাহলে দেখো স্বাভাবিকভাবেই এখানে বড় সংখ্যাটি হচ্ছে 10, তার মানে এম এর মান হবে 10 এবং ছোট সংখ্যাটি হলো কি এন 5। তাহলে আমরা 5কে যদি 10 দিয়ে ভাগ করি, ভাগ করলে কয়বার, 2বার গেলে 10 হবে, এখানে ভাগশেষ শূন্য হবে। তাহলে এই ভাগশেষটাকে ধরেছিলাম আমরা টি, এটা হলো এম, এটা হলো এন। তাহলে আমরা দেখতে পাচ্ছি বড় সংখ্যাটিকে অর্থাৎ এমকে ছোট সংখ্যা অর্থাৎ এন দ্বারা, আমি এখানে যে দুটি সংখ্যা ধরলাম, একটি 10 বড় সংখ্যা আর একটি 5, তাহলে 10কে 5 দিয়ে যদি আমি ভাগ করি ভাগশেষ কী হয়ে যাচ্ছে, শূন্য হচ্ছে। তাহলে টি হবে শূন্য। টি শূন্য হলে কি হবে, আমরা এনকে গসাগু বলবো। নিশ্চয়ই আমরা জানি 5 এবং 10-এর গসাগু হচ্ছে 5। এখন আমি আর অন্য দুটি সংখ্যা নিয়ে দেখাচ্ছি। মনে করো 3 এবং 10, তাহলে স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে এখানে বড় সংখ্যাটি হচ্ছে 10, আমরা 10কে ভাজ্য হিসাবে নিলাম এবং 3কে আমরা এখানে ভাজক হিসাবে নিলাম। তাহলে 10কে 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ এখানে শূন্য হচ্ছে না, ভাগশেষ হচ্ছে 1। তার মানে এটি পরবর্তী ধাপে যাবে, পরবর্তী ধাপে কি যাবে, তখন এই 1 অর্থাৎ টি, সেই টিটা হয়ে যাবে ভাজক অর্থাৎ এন, ভাজক, এবং পূর্বের যে ভাজক অর্থাৎ এন এর মান সেটা হয়ে যাবে ভাজ্য অর্থাৎ এম। তাহলে আমরা পূর্বের ভাগশেষ দিয়ে অর্থাৎ টি, যেটাকে এখন এখানে আমরা বলতেছি ভাজক অর্থাৎ এন, এবং পূর্বের যে এন অর্থাৎ ভাজক যেটাকে আমরা এখানে বলতেছি এখন ভাজ্য দিয়ে ভাগ করে ভাগশেষ নির্ণয় করব। এখানে ভাগশেষ শূন্য হয়েছে, এই জন্যই এখানকার যে এন অর্থাৎ 1 হবে গসাগু। ঠিক এখানে যেহেতু 2 বার ভাগে এটা শেষ হয়ে গেছে, ভাগশেষ আমরা শূন্য পেয়েছি, কাজে এখানে শেষ হয়ে গিয়েছে। একই রকমভাবে যতক্ষণ পর্যন্ত না ভাগশেষটা শূন্য হবে ততক্ষণ পর্যন্ত এই প্রক্রিয়াকরণটা চলতে থাকবে। এভাবে এই অ্যালগরিদম এবং ফ্লোচার্ট দ্বারা আমরা যে কোনো দুটি সংখ্যারই অসমান সংখ্যারই গসাগু নির্ণয় করতে পারি। আর দুটি সমান সংখ্যার গসাগু ওই সংখ্যাটি হবে, এটা আমরা জানি। তাহলে আমরা এখানে তিনটি অ্যালগরিদম এবং ফ্লোচার্ট আলোচনা করলাম। প্রথমটি হলো সিরিজের যোগফল নির্ণয়ের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট, এবং যে কোনো সিরিজের জন্য আমরা এটা নিশ্চয়ই বুঝতে পেরেছি। দ্বিতীয়টি হলো কোনো সংখ্যার ধনাত্মক সংখ্যার ফ্যাক্টরিয়াল মান নির্ণয়ের, আমরা এটা বুঝতে পেরেছি যে কোনো সংখ্যা মানের ফ্যাক্টরিয়াল মান নির্ণয় এভাবে নির্ণয় করা যাবে এই অ্যালগরিদম ফ্লোচার্ট দ্বারা। এরপরে আমরা যেটা করলাম গসাগু, যে কোনো দুটি সংখ্যার অসমান সংখ্যার গসাগু নির্ণয়ের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট। এই টপিকসগুলো গুরুত্বপূর্ণ টপিকস, তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের পঞ্চম অধ্যায় থেকে বোর্ড পরীক্ষায় 2টি কোশ্চেন থাকে এবং 2টি কোশ্চেনের দক্ষতা, উচ্চতর দক্ষতা এবং দক্ষতার অর্থাৎ গ এবং ঘ নাম্বারের জন্য সাধারণত অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং প্রোগ্রাম লিখতে হয়। এই পরিপ্রেক্ষিতে আমি 3টি অ্যালগরিদম ফ্লোচার্ট নিয়ে আলোচনা করলাম। অনলাইন ক্লাসে আরও বেশি বিস্তারিত আলোচনা করার সময় সাপেক্ষ, যেটা সম্ভব না, এই জন্য সংক্ষেপে আমি বলার চেষ্টা করলাম। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এরপরেও কারো কোনো সমস্যা বা প্রবলেম থাকলে পরবর্তী সময়ে এটি নিয়ে পুনরায় আলোচনা করা যাবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ।